একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং বলে রাখি, আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম, যিনি দীর্ঘদিন ধরেই ডিসইনফরমেশন এবং রিউমার ইস্যুতে কাজ করছেন, এবং আছেন প্রযুক্তি খাত বিশ্লেষক এমজেড আব্দুল্লাহ। আমরা দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং আমরা আলোচনায় যাব। তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন দেখাতে চাই, যাতে করে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। একসাথে প্রায় অর্ধশত ফেসবুক পেজ থেকে পোস্ট করে জানিয়ে দেওয়া হলো আগামী ৫ ফেব্রুয়ারি নির্বাচন এবং একই সাথে গণভোট হবে। কমেন্ট সেকশনে যখন বিভ্রান্তি ছড়াচ্ছে, তখনই ফ্যাক্ট চেক করে জানা গেল তথ্যটি মিথ্যা। নির্বাচনের তারিখ এখনও জানানো হয়নি। ওদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর নকল করে তৈরি করা ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হলো কুমিল্লা ১০ আসনের প্রার্থীর মনোনয়ন স্থগিত। শুধু তাই না, একাধিক গণমাধ্যমের নকল ফটোকার্ড থেকে রুহুল কবির রিজভীর নামে ছড়ানো হলো আপত্তিকর মন্তব্য। দর্শক, চলুন শুরুতে আমরা ফ্যাক্ট চেকগুলো দেখে নিই, তারপর আলাপে যাব। গেল ৩রা নভেম্বর আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের ২৩৭ জন প্রার্থীকে মনোনয়ন দেয়। সেখানে কুমিল্লা ১০ আসনের জন্য আব্দুল গফুর ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়। এর ঠিক ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বিএনপির নামে একটি প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। সেখানে লেখা অনিবার্য কারণবশত আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন স্থগিত করা হলো। প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম ও স্বাক্ষরও দেখা যায়। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া। কুমিল্লা ১০ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন স্থগিত হননি, তিনি নির্বাচনের মাঠেই আছেন। ডিজিটাল প্রযুক্তির কারসাজিতে ভুয়া এই প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্টে দাবি করা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নাকি ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং একই দিনে হবে গণভোট। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল প্রচারিত পোস্টগুলোতে গণভোট এবং নির্বাচনের তারিখ সংক্রান্ত দাবিটি সঠিক নয়। এখনও নির্বাচন ও গণভোটের সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। ফেসবুকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ছবি সংযুক্ত করে একাধিক গণমাধ্যমের নামে ৩টি ফটোকার্ড প্রচার হচ্ছে। এনটিভির লোগো ডিজাইন সংবলিত একটি ফটোকার্ডে দাবি করা হয় রুহুল কবির রিজভী নাকি বলেছেন ডাকসুতে ছাত্রদল হেরেছে, নির্বাচনে বিএনপিও হেরে যেতে পারে। একইভাবে আমার দেশের লোগো এবং ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড থেকে ফটোকার্ডে দাবি করা হয় রুহুল কবির রিজভী নাকি বলেছেন জনগণ জামাতকে দিন দিন মাথায় নিচ্ছে। একই পত্রিকার ডিজাইনের আরেকটি ফটোকার্ডে দাবি করা হয় রুহুল কবির রিজভী বলছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যে শিক্ষা দিল সেই শিক্ষা জাতীয় নির্বাচনে জনগণ যেন না দেয়। তবে অনুসন্ধান করে দেখা গেল প্রতিটি ফটোকার্ডগুলো ভুয়া। এমন কোনো মন্তব্য রুহুল কবির রিজভী করেননি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমের ফটোকার্ডগুলো নকল করে এই গুজব ছড়ানো হচ্ছে। ওদিকে জাতীয় নির্বাচনে ২৩৭ আসনে বিএনপির নাম ঘোষণা হবার সাথে সাথে খবর ছড়িয়েছে মনোনীত এবং বঞ্চিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাবেদ মাসুদ মিল্টন সহ মেহেরপুর জেলা বিএনপির ৪ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এমন দাবিতে বিভিন্ন প্রতিবেদনও প্রকাশ করা হয়। তবে যাচাই করে দেখা গেল তথ্যটি সঠিক নয়। এই দাবিতে প্রচারিত প্রতিবেদনগুলো যে সংবাদ বিজ্ঞপ্তির বরাতে করা হয়েছে সেটি মূলত একটি ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেল নির্বাচন কেন্দ্রিক অপতথ্যই সবচেয়ে বেশি ছড়িয়েছে। নকল ফটোকার্ড আর পুরাতন কিংবা এআই দিয়ে বানানো ভিডিওগুলোকে চটকদার এবং উস্কানিমূলক ক্যাপশনে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যেহেতু সংঘবদ্ধভাবে ছড়ানো হচ্ছে, তাই স্বাভাবিকভাবে সেগুলো ভাইরালও হচ্ছে। এই বাস্তবতায় বিশ্বাসের আগে যাচাই করার পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ তাদের। রাকিব হাসান, ৭১। আমরা প্রতিবেদন দেখলাম, একটা ধারণা পেলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যতগুলো অপতথ্য ছড়িয়েছে তার বেশিরভাগের সঙ্গে কোনো না কোনোভাবে আসলে জাতীয় নির্বাচন জড়িত। আমরা একটু আলাপ করতে চাই। আগে জানিয়েছি আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম। বলছিলাম তিনি দীর্ঘদিন ধরে এই ডিসইনফরমেশন এবং রিউমার ইস্যুতে কাজ করছেন এবং আছেন প্রযুক্তি খাত বিশ্লেষক এমজেড আব্দুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং শুরুটা করতে চাই মালিহা তাবাসসুম আপনাকে দিয়ে। এই আয়োজনটা আমরা শুরু করার আগেই
ধারণা পাচ্ছিলাম প্রায় বছরখানেক আগে থেকেই যে নির্বাচন কেন্দ্রিক গুজবের একটা ঝড় বয়ে যাবে। সেই শঙ্কা তো খোদ নির্বাচন কমিশনারও করেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক তেমনটাই ঘটছে। আজকে সারাদিনে যত অপতথ্য সব কিছু আসলে নির্বাচন কেন্দ্রিক। প্রথমত আপনাদের দিক থেকে আপনারা কি ঝুঁকিটা সামনে দেখছেন একটু জানাবেন আমাদেরকে। ধন্যবাদ রাকিব। আমরা ব্যক্তিগতভাবে যারা গবেষণায় আছি, আমাদের কাছে মনে হয় যে ঝুঁকিটা বেশ অনেক অনেক বলতে এটা এখন এমন একটা অবস্থায় চলে এসেছে যে আমাদের সামাজিক জীবনে এটার একটা বড় ধরনের প্রভাব পড়ছে। ঝুঁকি অনেক ক্ষেত্রেই আছে, বহুমুখী ঝুঁকি আমার মনে হয় বলতে হয়। যেমন ধরেন রাজনৈতিক স্থিতিশীলতা। এখন আমরা যদি স্থিতিশীল একটা পরিস্থিতির দিকে না যেতে পারি, সামনে নির্বাচন আসছে, গণতান্ত্রিক সাম্যাবস্থা খুবই জরুরি এরকম একটা সময়। তো এই জায়গায় বিভিন্ন সময়ে রাজনৈতিক হস্তক্ষেপ বা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। তো এগুলো সবকিছুই রাজনৈতিকভাবে অনেক অস্থিতিশীলতা তৈরি করছে। খুব সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, ওনার সম্পর্কে পদত্যাগ সম্পর্কে একটা গুজব আমরা দেখতে পেরেছি। আমাদের একজন উপদেষ্টা একটি মিথ্যা অপতথ্য শেয়ার করেছিলেন একটা সময়, আমরা এটাও দেখেছি। সো এই সমস্ত কিছু মূলত হচ্ছে আমাদের গণতন্ত্র, সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের জনমতকে ভিন্ন খাতে প্রভাবিত করতে পারে। তো এটা একটা বড় ঝুঁকি। নারী হিসেবে, আমি নারী গবেষক, নারী হিসেবে আমার মনে হয় যে একটা খুব ভালনারেবল অবস্থানে আছে নারীরা। কেননা এখন আমি খুব রিসেন্টলি একটা রিপোর্ট পড়ছিলাম রিউমার স্ক্যানারের, যেখানে বলা হচ্ছিল প্রায় 267 জন নারীকে বিভিন্নভাবে স্ক্যাম করা হচ্ছে, তাদের সম্পর্কে অনলাইন এবং অফলাইনে বিভিন্ন অপতথ্য এবং গুজব ছড়ানো হচ্ছে। আমরা তাসনিম জারার সাথে যে ডিপ ফেক এবং হচ্ছে এআই ম্যানিপুলেটেড কন্টেন্টের ঘটনা দেখেছি, উমামা, সামান্তা শারমিন, মানে এই বিষয়গুলো আলটিমেটলি এই ভালনারেবল গোষ্ঠীকে আরো বেশি ভালনারেবল করে তুলছে। বাংলাদেশে এথনিক গ্রুপ, মানে যেটা সাম্প্রদায়িক দাঙ্গা, সেটা সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটাকেও হচ্ছে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলছে এই অপতথ্য। এবং আমাদের একটা বড় ব্যর্থতা বলবো না, দুর্বলতার জায়গা হচ্ছে আমাদের এআই মূলত এখনো খুব ওয়েব ইকুইপড হয়ে ওঠেনি বাংলা অপতথ্য শনাক্তকরণে। তো যতই ফ্যাক্ট চেকিং টুল বলেন বা এআই সিস্টেম বলেন, এটা অনেক বেশি হচ্ছে ইংরেজির জন্য অ্যাডাপ্টেড। তো এটা খুব চমৎকার একটা পয়েন্ট বলেছেন। মানে আমরা প্রায় এই বিষয়টা ফেস করি, যখন আমরা রিভার্স ইমেজ দিয়ে কোনো কিছু সার্চ করি হয়তো তখন একটা রেজাল্ট পাওয়া যায় বটে, কিন্তু যখন আসলে তথ্যগত কোনো বিভ্রাট খোঁজার চেষ্টা করি তখন আসলে বিপদে পড়ি, কারণ ল্যাঙ্গুয়েজটা তো বাংলা। আমি ফিরবো অবশ্য আপনার কাছে, এবং তখন আসলে আমরা গণমাধ্যম কর্মীরা যে বিপত্তিতে আছি যে আমাদের প্রত্যেকেরই গণমাধ্যমের ফটোকার্ডগুলো নকল হচ্ছে এআই দিয়ে খুব বিশ্বাসযোগ্যভাবে এবং চটকদার শিরোনাম দিয়ে, সেক্ষেত্রে সমাধান কি হতে পারে একটু জানার চেষ্টা করবো পরবর্তীতে। এমজেড আব্দুল্লাহ, আপনার কাছে একটু আসতে চাই। আপনার নিজেরই দেশের বাইরে একটা ইকোসিস্টেম তৈরি করার অভিজ্ঞতা আছে, যেটা দিয়ে আসলে নিরাপত্তা ব্যাপারটা অর্থাৎ নজরদারি ব্যাপারটা খুব ভালো মতো করা যেতে পারে, অর্থাৎ অপতথ্যগুলো যেভাবে আসছে। একটু অভিজ্ঞতা শেয়ার করবেন যে কিভাবে আসলে কাজটা হয়েছে, যে ক্ষেত্রে আমরা আসলে অপতথ্যগুলোকে ঠেকাতে পারি বা দেখতে পারি। ধন্যবাদ। আমরা যে কাজটা করেছি এটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড প্রজেক্টে রিপাবলিক অফ মালাউইতে ডিজিটাল মালাউই প্রোগ্রাম প্রজেক্ট। গভর্নমেন্টের সবগুলো অফিস একটা সেন্ট্রালাইজড ডাটা সেন্টারে কানেক্ট থাকবে। তো এই ক্ষেত্রে একটা যে কোনো অফিস, ধরেন এক্সাম্পল বাংলাদেশের টেকনাফ একটা অফিস, তেঁতুলিয়াতে একটা অফিস, যেখানেই থাকুক সরকারি অফিসে সব এসে একটা মেইন ডাটা সেন্টারে কানেক্ট হবে এবং এই অফিসগুলোতে কোনো ইন্টারনেট কানেকশন থাকবে না। মূল ডাটা সেন্টারে ইন্টারনেট ব্যান্ডউইথ থাকবে। তো গভর্নমেন্টের ইন্টারনাল কমিউনিকেশনে তাদের আর ইন্টারনেটের প্রয়োজন নেই, বিকজ দে আর কানেক্টেড উইথ ফাইবার অপটিক কেবল। যদি বাইরে যায়, ইন্টারনেটে যেতে চায়, গুগলে বা কোথাও যাচ্ছে, তখন মেইন ডাটা সেন্টারে যে ব্যান্ডউইথ সেটা ইউজ করে যাবে। আবার বাইরে থেকে তাদের কাছে কোনো কমিউনিকেশন যদি আসে, সেটাও আসবে থ্রু দ্য মেইন ডাটা সেন্টার। তাহলে গভর্নমেন্ট অফিসগুলো ফুললি সিকিউর হয়ে গেল আন্ডার ওয়ান আমব্রেলা, এবং সেই একটা মেইন ডাটা সেন্টারে আপনি সবগুলো সিকিউরিটি মানে ফায়ার ওয়াল যা দেওয়ার দিতে পারেন। এবং এটা দিয়ে যে কোনো ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টের যে ইআরপি সিস্টেম আপনি ইনস্টল করে দিলেন, তাহলে আর সেখানে মানে খুব চেষ্টা করেও গভর্নমেন্ট যে পাবলিক সার্ভেন্ট যারা আছে
তারা আর তেমন খুব বেশি কোনো ডিফারেন্স করতে পারে না, কারণ আজকের দিনে বাংলাদেশে আমাদের সৎ যোগ্য সরকারি কর্মকর্তা কর্মচারীর খুব অভাব দেখা যাচ্ছে। এখন টেকনোলজি এত হাই হয়ে গেছে 1996-97 থেকে, সিন্স উই আর ইউজিং দ্য লাইট স্পিড ফর সিগন্যাল। তো এখন ইআরপি সিস্টেম দিয়ে আমরা সব কিছু সেন্ট্রালাইজ করে ফেললে ইটস লাইক, এটাকে বলে ইন্ট্রানেট। তো সেখানে সব কিছু এক জায়গায় আটকে থাকে, 90% করাপশন এমনি বন্ধ হয়ে যাবে। এবং সবাই যারা অনেস্টি নাই বা এফিশিয়েন্ট না, দে হ্যাভ টু কমপ্লাই উইথ দ্য সিস্টেম, কারণ মেশিনকে তো আর ব্রাইভ করা যায় না, দে হ্যাভ টু কমপ্লাই। একদম, এটা বোধহয় আমরা রাশিয়াতেও শুনেছিলাম যে ইন্টারনেটের মাধ্যমে পুরো বিষয়টা আসলে মনিটরিং হয় এবং দেশের তথ্যগুলো দেশেই থাকে, পরবর্তীতে কেউ আসলে কোনো রকমের অপতথ্য ছড়ায় কিনা সেটাও আসলে নজরদারির মধ্যে আনা যায়। আমি একটা ছোট্ট বিরতি, ফিল্টার হয়ে যায়, ইট ক্যানট পেনিট্রেট এনিওয়ে। একদম, আমি একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, ফিরে এসে আমরা এখান থেকে কথা শুরু করবো আবার। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য, আপনারা আছেন আমাদের সঙ্গে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি দর্শক, আমাদের সঙ্গে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ করবো। গণমাধ্যম কর্মীদের বা গণমাধ্যম প্রতিষ্ঠানের আসলে এই জায়গা থেকে বেরোনোর উপায়টা কি? মানে তাদের প্রত্যেকেরই কর্পোরেট কালার ফন্ট সবকিছু ব্যবহার করে, নকল করে এই মিথ্যাগুলো ছড়ানো হচ্ছে ভুয়া ফটোকার্ডের মধ্য দিয়ে। কি করা যেতে পারে আসলে? ধন্যবাদ রাকিব। আমার কাছে মনে হয় যে নর্মালি কি হয়, ফেক নিউজ বলেন, অপতথ্য, গুজব, এগুলো ছড়ায় কিন্তু হচ্ছে আলোর গতিতে, তাই না? আমরা এটা বলে থাকি। আমার মনে হয় আমরা যদি আলো না হয়, গণমাধ্যমে আমিও কাজ করেছি, আমার শিক্ষকতার অভিজ্ঞতা আছে, গবেষণা অভিজ্ঞতা আছে, আমার কাছে মনে হয় যে ঠিক আলো না হলে আমাদের দাবানল হতে হবে। এবং যত দ্রুত এই অপতথ্যগুলো আসছে তার থেকে কিছুটা কম হলেও আমাদের সাধ্যমতো ভেরিফাই করে, ফ্যাক্ট চেক করে আমরা যদি এটাকে খুব ততটুকু দ্রুততার সাথে ডিবাঙ্ক করতে পারি, তাহলে খুব ভালো হয়। যেটা আপনারা করেন, আপনাদের প্রোগ্রামের থ্রুতেও আমরা দেখতে পেরেছি। এই কাজটা যদি সকল গণমাধ্যমে শুরু হয়, তখন হবে কি একজনের পক্ষে ভেরিফাই করা খুব বেশি সহজ হবে। আর আমরা যে মিডিয়া লিটারেসির কথা বলি, এটা আসলে আমাদের মতো দেশের জন্য একদম ম্যাস লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কিন্তু সবচেয়ে বড় নিয়ামক হিসেবে গণমাধ্যম ভূমিকা পালন করতে পারে। কারণ গণমাধ্যমের থেকে বড় অ্যাডভোকেট আমার তো মনে হয় আর কেউ নেই। আর যে সমস্ত ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন আছে, আমার মনে হয় যে সেই সমস্ত অর্গানাইজেশনগুলোকেও গণমাধ্যমের সাথে একত্রিত হয়ে কাজ করার একটা সুযোগ আছে। আমার একজন ফ্যাক্ট চেকার বন্ধু কয়েকদিন আগে বলছিলেন যে আমাদেরকে সাংবাদিকেরা ঠিক সাংবাদিক মনে করে না। তো আমার মনে হয় ওই জায়গাটাকে যদি আমরা হচ্ছে মিটিগেট করতে পারি, আমরা যদি তাদের সাথে একসাথে কাজ করতে পারি এবং তাদেরকে প্রাতিষ্ঠানিক বা তাদের প্ল্যাটফর্মকে হচ্ছে কি আমরা যদি প্রমোট করতে পারি, একটা উইন উইন সিচুয়েশন হবে। এবং এর মধ্য থেকে আমরা গণমাধ্যমকে একটি নিয়ামক হিসেবে দেখতে পারবো এই অপতথ্য রোধে। অনেক ধন্যবাদ। চমৎকার বেশ কিছু পরামর্শ আপনি দিলেন। সবশেষ যেটা আব্দুল্লাহ, আপনার কাছে একটু জানার চেষ্টা করি, যে প্রযুক্তি আপনি মালয়ীতে তৈরি করেছেন সেটা যদি আমরা বাংলাদেশে করতে চাই, কোথা থেকে কাজটা করতে হবে? কারণ আমাদের প্রশিক্ষণের অভাব আছে, ডিজিটাল লিটারেসির তো অভাব আছে। জি, আমার এটা খুব একটা ডিফিকাল্ট কিছু না, সবাই তো স্মার্টফোন ইউজ করতেছে। আই থিঙ্ক 70%-এর বেশি লোক ইউজ করে। জি, গত বছর প্রথম এই পদ্ধতিটা ইউজ করা হয়েছিল মেক্সিকোতে। ইউএনডিপি রিপোর্ট অনুযায়ী 70% লোক অনলাইনে ভোট দিয়েছে, মানে মোবাইল ফোনে, স্মার্টফোন দিয়ে। তো আমার এটা ছিল যে স্মার্টফোন যারা ব্যবহার করে তারা স্মার্টফোন দিয়ে ভোট দিবে, আর যারা স্মার্টফোন ইউজ করে না প্রত্যেকটা উপজেলায়, থানা বা সরকারি অফিসগুলোতে পোলিং বুথ রাখা হবে। সেটাও ডিজিটাল, মানে ফাইবার অপটিকে কানেক্ট থাকবে। ভোট দেওয়ার সাথে সাথে এটা সব 3টা ব্যাকআপ সহ 3টা ডাটা সেন্টারে কাউন্ট হয়ে যাবে। তো যারা একদম যে এখানেও আসতে পারবেন না তাদেরকে লোকেট করে মোবাইল টিম গিয়ে ভোট দিতে পারে, ম্যাজিস্ট্রেট সহ সবাই। তো 70%+ যদি অনলাইনে ভোট দিয়ে দেয়, দ্যাট উইল বি দ্য বেস্ট ওয়ে। কারণ হচ্ছে পোলিং স্টেশনে গেলেও কিন্তু লোকজনকে ইনফ্লুয়েন্স করা হয়, বা 2টা বোম ফুটলো, ককটেল ফুটলো, দেখা যাবে লোকজন আর যাচ্ছে না মধ্যে। এখানে ঘরে বসে ভোট দেওয়ার একটা খুব ভালো সুযোগ। সে ঠিক মতো ভেবে চিনতে ভোটটা দিতে পারে। একটা ডাটাবেস তৈরি, ওটিপি পাচ্ছে, এটা খুবই একটা মজার ব্যাপারটা কি জানেন, একবার ইনস্টল করার পরে সবগুলো গভর্নমেন্ট অফিস যখন কানেক্ট হয়ে যাবে ফাইবারে, আপনি 10টা ইলেকশন করেন বছরে, প্রত্যেক মাসে একটা করে ইলেকশন করেন, দের ইজ নো আদার কস্ট।
আমাদের কেন 5 বছরের জন্য এমপিদের একদম, তার মানে এটা প্রথমত নিরাপদ, তার উপরে আসলে খরচও কম হচ্ছে। আমি নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে আপনার কাছ থেকে আরো বিস্তারিত শোনার চেষ্টা করব যে কিভাবে আসলে শুরুটা করা যেতে পারে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদেরকে আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম। তিনি দীর্ঘদিন ধরে আসলে এই মিস ইনফরমেশন এবং রিমার্স নিয়ে কাজ করছেন। একই সঙ্গে প্রযুক্তি খাত বিশ্লেষক MJ আব্দুল্লাহ আমাদের সঙ্গে ছিলেন। আপনারা ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে আছেন। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়। এবং আপনি যুক্ত হতে পারেন যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটা স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns71tv@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকেও যুক্ত হতে পারেন Facebook/fake news scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথেই।